গাজা উপকূলে যোগাযোগ বিচ্ছিন্ন ত্রাণবহরের কয়েকটি জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। একটিতে হামলা। আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মহাস্নান ও ষোড়শ উপচারে পূজা। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে পূজারীদের ভিড়, বাজছে বিদায়ের সুর। মানুষের সঙ্গে যেন সকলে মিলে মিশে এখানে শান্তিতে থাকতে পারেন। মন খারাপ লাগছে, অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে যে আজকে দিনই ইফেক্টিভলি পূজার শেষ দিন। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল, দাবি তাহেরের। আমরা পিআর পদ্ধতিতে যাব না, এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। ঐকমত্য কমিশনে ৩১টা দল আমরা ছিলাম, এর ভিতরে ২৫টা দল পিআরের পক্ষে। যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বললেন খাগড়াছড়ির সেই মারমা কিশোরী ও তার পরিবার। জানালেন সেদিন কি ঘটেছিল। যখন ৯টা বাজার তো ছুটি হয়, বাড়িতে আসে নাই, তখন দেখতে দেখতে প্রায় ৯:৩০ বাজে গেছে। লাস্টে আমরাও মাস্টারকে কল দিলাম, কই আমার মেয়েটা, আপনার মেয়ে তো চলে গেছে ৯টা বাজে। ৩ জনকে দেখছি, ৩ জনের মধ্যে একজনকে চিনি, কিছু জানি না। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজ আলমা ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা। তেল আবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সমুদ্র ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। শহীদুল আলম সহ ৪৭টি নৌযানে ৪৪ দেশের মানবাধিকার কর্মী রয়েছে বহরে। আমরা কনসিয়েন্সে আছি। এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, গাজা উপকূল থেকে মাত্র ৯০ নটিক্যাল মাইল দূরে রয়েছে ত্রাণবাহী জাহাজের বহর সুমুদ। আমরা সরাসরি চলে যাব জাহাজ বহরের কাছে। সব প্রতিকূলতা পেরিয়ে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এখন গাজা উপত্যকার দ্বার প্রান্তে। নিজেদের অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে তাদের থামাতে নানা অপতৎপরতা চালাচ্ছে ইসরায়েল। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যুদ্ধজাহাজ দিয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি ব্যাহত করা হচ্ছে নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থাও। এর আগে ড্রোন হামলা চালানোর অভিযোগও তোলা হয়েছে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, গ্লোবাল ফ্লোটিলাকে থামাতে রীতিমতো রণপ্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আশদাদ বন্দরে ৫ শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। প্রস্তুত থাকতে বলা হয়েছে আশপাশের কয়েকটি হাসপাতালকে। এরই মধ্যে একটিতে হামলাও করা হয়েছে।
সন্ধ্যা আরতির মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গাপূজার মহানবমীর আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার প্রতিমা এক পলক দেখতে ঢল নামে হাজারো ভক্তের। মহানবমী মানেই বিজয়া দেবীর বিদায় ঘণ্টা, তাই আনন্দ আর বিষাদের সন্ধিক্ষণে ভক্তরা আবেগ আপ্লুত। শ্রদ্ধা ভরে নিজেকে সঁপে দিলেন দেবীর পদতলে। উলুধ্বনি, ঢাকের বাদ্য আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন সন্ধ্যা আরতিতে অংশ নেন ভক্তরা। মহানবমীকে বলা হয় মহামরণের দিন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিনই মহিষাসুরের সঙ্গে হয় চূড়ান্ত যুদ্ধ। তাই তো সন্ধ্যা আরতির মাধ্যমে ঘোষণা করা হয় দেবীর বিজয়ের আগমনী ঘোষণা। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মধ্যে চণ্ডী, কালী, চামুণ্ডা রূপের পূর্ণ শক্তি আরাধনা করা হয়। সন্ধ্যা আরতিতে শঙ্খধ্বনি, ঢাক, কাঁসর, ধনুচি নৃত্যের মাধ্যমে দেবী শক্তির উদ্ভাস প্রকাশ পায়। এই আরতির মাধ্যমে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিজয়ের। সমস্যা কেটে যাক, আগের মতো সুন্দরভাবে আবার সবাই উদযাপন করি, এই প্রত্যাশা। প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে এবং নিরাপত্তাটা আমার কাছে খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবে, সবাই সুখে থাকবে, এইটাই আমাদের চাওয়া। এভাবেই ছোটবেলায় আমরা অনেক মজা করতাম, আমাদের চেয়ে বাচ্চারা বেশি মজা করছে। আমাদের বাচ্চারা যাদেরকে নিয়ে আসছি, তা আমাদের ভাই বোনদের মাকে নিয়ে আসছি সাথে, মাও আছে আমাদের সাথে। মাকে দর্শন করার জন্যই মেয়েকে নিয়ে আসছি। মিষ্টি, ফল, ক্ষীর সহ দেবীর সামনে নিবেদন করা হয় নানা রকম ভোগ, জ্বালানো হয় প্রদীপ কিংবা মোমবাতি। এ যেন আলো অন্ধকারের প্রতীকী লড়াই। অনেকেই এই সময় সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করেন দেবীর কাছে। পুজো আসলো, আনন্দের সাথে কাটাইছি, আর এর মধ্যে খারাপ লাগতেছে কালকে চলে যাবে, আবার অপেক্ষা করব, আবার আসবে, সেই অপেক্ষায় থাকবো। সবকিছু যেন সুন্দর হয়, মঙ্গলময় হয়, আমরা যেন সবাই মিলেমিশে একসাথে এই দেশে থাকতে পারি, এটাই আমাদের চাওয়া। মন খারাপ, আবার অনেকদিন পর দেবীকে দেখতে পারবো। বিকাল থেকেই ভক্তদের পদচারণায় মুখর মন্দির প্রাঙ্গণ। দেবী দর্শনের শেষ সুযোগ। রাতের বেলাতেও তাই ঢল নামে ভক্তদের। আর দুর্গতি নাশিনীর বিদায়ের তাদের মনটা অনেকটা বিষণ্ণ। সমস্ত মানুষ যাতে শান্তি থাকে, সুস্থ থাকে এবং শান্তি বিরাজমান থাকে, এটাই মার কাছে কামনা। মা চলে যাওয়াটা নিঃসন্দেহে সকল মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে মা চলে যাওয়াটা খারাপ লাগবেই, কিন্তু প্রকৃতির নিয়ম। মন তো খারাপ হবে, এটা প্রতি বছর আমাদের নিয়মে এরকম করে আসবে যাবে। সামনের বছর আবারও মহামায়ার আশীর্বাদ লাভের আশায় হাত জোর করে মিনতি জানান সনাতন ধর্মাবলম্বীরা। সপ্ত জনমের পাপ মোচনের জন্য পূজা দেওয়া হয়, অষ্টমীতে অষ্টমঙ্গল লাভ করার জন্য পূজা দেওয়া হয় এবং নবমীতে পূর্ণ পূজা। মহামায়া আসেন এবং পিছন দিক দিয়ে দেবাদিদেব শিব তিনি দেখতে আসেন যে মাকে কেমনভাবে আপ্যায়ন করছে। এটা তখন তার কপালে রয়েছে চন্দ্র, তাই চন্দ্রচূড় বলা হয় তাকে। সেই চন্দ্র আর মায়ের কাছে পূর্ণিমা তিথির 15টা কলা এবং এই এক কলা যোগ হয়ে 16 কলায় পূর্ণ হয়ে যায়। এই নবমীতে পূজাটা 16 কলায় পূর্ণ হয়ে যায়। বৃহস্পতিবার বিজয়া দশমী। বিসর্জন লগ্ন ঘনিয়ে আসায় তীব্র হচ্ছে বিষাদের সুর। তাই তো দেবীর বন্দনায় আরেকটু বেশি সময় কাটানোর চেষ্টা ভক্তদের। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে ভোট বা পিয়ার নিয়ে অনড় অবস্থানে বিএনপি ও জামাত বলছে ঐকমত্য কমিশনে অধিকাংশ দল পিয়ারের পক্ষে, আর বিএনপি বলছে দেশের মানুষ এটা বোঝে না, তাই সনাতনী পদ্ধতিতেই নির্বাচন চায় দলটি। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির যুক্তি, দীর্ঘদিন ধরে চলা ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বাদেও আরো বহু দল এই নতুন পদ্ধতিতে ভোট চায়। আমরা দুই পক্ষেই পিয়ার চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিয়ারের পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিয়ারের পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিয়ারের পক্ষে, কিন্তু পিয়ার চায় 31-25 জন। তো সেজন্য আমরা পিয়ার চাচ্ছি। যদিও কোনোভাবেই বিএনপি পিয়ার পদ্ধতি চায় না, দলটি বলছে এটি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।
না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিয়ার পদ্ধতিতে যাব না, এবং এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে, তাহলে যাবে। নিম্ন বা উচ্চকক্ষ কোথাও এই পদ্ধতির দরকার নেই বলেও মনে করে বিএনপি। তবে এটি না হলে কি হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি জামায়াত। আমরা নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নই, আমরা উপরের দিকেও পিয়ারের পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। বাট এগুলো রাজনীতিতে নাই, আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। সরকার না মানলে তখন আমি তো বলছি না, এই বাট তো রাজনীতিতে নাই, আমি বলছি আমরা দেখব তখন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ইতিবাচক বলেও মনে করেন দুই দলের নেতারা। রাজনৈতিক কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে এখন পর্যন্ত একমত বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে দল দুটির নজর এখন আগামীতে জোট আর ভোটের নানান সমীকরণ মিলানো। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খাগড়াছড়িতে যে মারমা কিশোরী ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে ৩ জনের প্রাণ গেল, উত্তপ্ত জনপদে পরিণত হলো পুরো জেলা। সেই ভিকটিম কিংবা তার পরিবার মামলা করা ছাড়া প্রকাশ্যে কথাই বলেনি। ঘটনার সপ্তাহখানেক পর প্রথমবার মুখোমুখি হয়েছেন যমুনা টেলিভিশনের সামনে। কি বলেছেন তারা, কিভাবে ঘটনা ঘটেছে, সবকিছু নিয়ে কথা বলেছেন সহকর্মী রিয়াদ রায়হান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ভুক্তভোগীর বাড়ি থেকে ঘটনাস্থল ১০০ মিটারের মধ্যে। বাসায় পাওয়া যায় তার বাবাকে, যিনি মামলার বাদী। জানান তিনি সহ আরো কয়েকজন ঠিক বাড়ির সামনের চায়ের দোকানে ছিলেন তখন। সব সময় আমার মেয়েটা প্রাইভেট পড়ে ওখানে, আমরা সব সময় দোকানের সামনে দোকানে অপেক্ষা করে থাকতাম। ৯টা পার হয়ে গেছে, আসে নাই। কোচিং শিক্ষকের কাছে জানতে চাই ঠিক কখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিল কিশোরীটি। ৬টা থেকে ৯টা পর্যন্ত পড়ে, পড়ার পর হচ্ছে ৯টার দিকে বাইরে হয়ে গেছে, এটুকু। তারপর হচ্ছে আমি কিছু জানি না। ভিকটিম যেটি বলেছে, মূলত প্রাইভেট পড়ে বের হওয়ার পর এই যে জায়গাটি রয়েছে, সেখান থেকে তাকে পেছন থেকে একটি ইট মারা হয়। ইট মারার পর তিনি যখন পেছনে ফিরে তাকান, তখনই তাকে মুখ চেপে এবং অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। পিছন থেকে ইট মারছে, আমি এরকম ফিরে দেখছি, তারপর আমাকে মুখ চেপে নিয়ে যায়, কিছু জানি না। তুমি যখন তুমি জানতে পারছো তখন হাসপাতালে না বাসায়? গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন। এলাকা খুঁজে ফেলছি, পাই না। পরে প্রায় 11টার দিকে, প্রায় 11টা পার হয়ে গেছে। খোঁজার পরেই তারপরেই অনেকে এদিকে ঘুরছি, তো ঘোরার পরে এখানে কিছু আছে, ওই ভিতরে পাইছে ওনাকে। ভুক্তভোগী, তার পরিবার ও এলাকাবাসীর দেখানো সেই স্পটের দিকে আমরা, যেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সেই কিশোরীকে। যেখান থেকে নিয়ে যাওয়া হয় তাকে, সেখান থেকে এর দূরত্ব মাত্র 30 থেকে 50 মিটার। শিক্ষার্থীর পরিবার এবং পাড়া প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী সেই যেটি দেখিয়েছিলাম, যে ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার উপর থেকে অপহরণ করা হয়, সেখান থেকে মূলত এই যে পথটি রয়েছে, পাশে একটি নির্মাণাধীন ভবন, তার পাশ থেকে এই যে এখানে পানি, তারপরে অনেকগুলো জঙ্গল, জমি, সেই জমি পেরিয়ে মূলত শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই পথ ধরে একেবারে যে রাস্তাটি রয়েছে, এখান থেকে ঠিক এই জায়গাটিতে না, ঠিক এই জায়গাটিতে তাকে পাওয়া যায়। এবং এখানে যারা স্থানীয় আছেন তারা এসে বলছেন যে এখনও ধান যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো পড়ে আছে ঠিক এই জায়গা থেকে। মূলত এখন পর্যন্ত, এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পানি এবং কাদা রয়েছে, দেখতে পান যে এখানে প্রচুর পানি এবং কাদা রয়েছে, অন্তত হাঁটু সমান না হলেও কিছুটা তার কাছাকাছি পানি এবং কাদা রয়েছে। এই জায়গাটিতে তাকে পাওয়া যায়। আবারও ফিরে যায় ভুক্তভোগীর বাবার কাছে। তিনি ধর্ষণের অভিযোগে মামলা করেছেন, যদিও খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল রিপোর্টে এর কোনো আলামত মেলেনি। এত কাছ থেকেও কোনো শব্দ পায়নি কেউ। গ্রামের পোলাপান পাড়া সব মানে খুঁজাখুঁজি করলাম, তারপরে আমরা ওই ধান খেতে একটা ওই যুগ আসে, ওইখানে পাওয়া গেল মেয়েটাকে। তো আর কি আর করবো,
আমরা ওই তারপরে বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসে একটা খুব খারাপ অবস্থা, এই জন্য আমরা হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে মানে ট্রিটমেন্ট করছে আর কি। মেডিকেল রিপোর্ট দিয়েছে, ওটাতে নেগেটিভ আসছে, তো আপনারা কি মনে করেন কিনা এটাতে কোনো সমস্যা আছে? এটা তো এখানে এখন সব তো প্রশাসনের মাধ্যমে আমাদেরকে, আমরা রিপোর্ট খুঁজলাম, রিপোর্টও দেয় নাই, তো এখন কি করার আছে, আমাদেরকে তো কিছু করার নাই। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে কথা হয় আমাদের। তদন্তাধীন এবং বিচারাধীন বিষয়ে চূড়ান্ত মতামত না দিয়ে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা। আমরা তো জনসাধারণের উদ্দেশ্যেই বলছি যে হলো আপনার হচ্ছে বিষয়টি নিয়ে যাতে সবাই সংযত আচরণ করে, এবং আমরা যা করছি এখন জনসাধারণের উদ্দেশ্যই করছি। আজকেও আমরা আলোচনা করেছি এবং এই বিষয়ে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য কোথাও যাতে না ছড়ায় সে বিষয়ে বিশেষ করে আপনার, এবং যেহেতু আপনি স্পট ভিজিট করেছেন আপনারও সহযোগিতা প্রয়োজন। ভিকটিমের যে বাবা, তার সাথে কথা বলছি, তারা বলছেন যে এটি তারা বিচার দিয়েছেন, মামলা করেছেন। গতকালকে যে মেডিকেল রিপোর্ট প্রকাশ হয়েছে সেই বিষয়ে তারা বলছেন যে এইটি বিষয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, এখন তারা পুরো বিষয়টি প্রশাসনের উপর ছেড়ে দিয়েছেন। পাশাপাশি ভিকটিম বিচার দাবি করেছেন এবং তারা বলছেন যারা এটার সঙ্গে জড়িত বা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যাতে তারা পায় সে নিশ্চয়তা তারা চান। পাশাপাশি এখন পর্যন্ত শিক্ষার্থীটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ হননি, সেটি যাতে সুস্থ করা যায় এবং আশপাশে তার যে স্বাভাবিক জীবন সেটি যাতে অতিবাহিত করতে পারেন সেই প্রত্যাশা তারা করেছেন এবং সেই সহযোগিতা তারা কামনা করেছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। লক্ষ্মীপুরে সাবেক এমপির পোড়া বাড়িতে ফের আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার বিকেলে শহরের মহিলা কলেজ এলাকায় 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে আগুন দেয় একদল মানুষ। পরে সেনাবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন জেলা আওয়ামী লীগের এই নেতার 5তলা বাড়িটিতে আগুন দেয় ক্ষুব্ধরা। এরপর আরেক দফাও বাড়িটি পোড়ানো হয়। তবে কিছুদিন আগে কে বা কারা বাড়িটি সংস্কার করেছিল। জুলাই যোদ্ধা পরিচয়ে একদল মানুষ বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। যশোরের অভয়নগরে নোয়াপাড়ায় 2টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ককটেল হামলা হয়েছে, আহত 3 জন। বুধবার সন্ধ্যায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্সে হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে রেল স্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে 2টি ককটেল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। একটি বোমা প্রতিষ্ঠানের ভেতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম, শাওন ও জাহাঙ্গীর নামে 3 কর্মচারী আহত হন। এর কিছু সময় পর ফেরিঘাট এলাকায় এল তরফদার ট্রেডার্সের সামনে আরও একটি বোমা বিস্ফোরণ হয়। শাপলা নাগরিক ঐক্যের পাওয়ার কথা ছিল, তবে তাদের না দিয়ে যদি এনসিপিকে তা দেয়া হয় তাহলেও নির্বাচনের ওপর প্রভাব ফেলে এমন মামলায় যাবে না দলটি। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমনটাই বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, দেশের প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় পিয়ার সিস্টেমের কোনো অস্তিত্ব নেই। এ কারণেই প্রশ্নের মুখে রয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতা। জনগণের প্রকৃত মূল্যায়ন নিশ্চিতে পিয়ার সিস্টেমে ভোটের দাবি জানান তিনি। আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে না দেন তাহলে আর কাউকে তো দিতে পারেন না। ওরা এসেছিলেন আমার কাছে, মানে এই দল যারা করেছেন তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতে তাদের অবদানের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি কি বলা যায় দরদি থাকতে চাই। গাজীপুর মহানগরীর গাছা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। বুধবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বোটবাজারের সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু। প্রধান অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, দেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ সময় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। বলেন, বিএনপি সব সময় সকল ধর্মবর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারত থেকে বসে এই দেশের
গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই এই অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।